নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকেই তল্লাশি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। আজ সকাল সকাল স্বরূপের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান আয়করের আধিকারিকরা। এরপর শুরু হয় তল্লাশি। এদিকে স্বরূপের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে। সন্দেশখালী কাণ্ডের পর থেকেই একটু বেশি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। এদিকে শুধুমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, কলকাতার আরও দুই প্রমোটারের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এছাড়া আরও দু জায়গায় আয়কর আধিকারিকেরা হানা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার উচ্চ পদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতে গিয়েছেন আয়কর দপ্তরের অফিসাররা। জানা গিয়েছে খুব ভোরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকেরা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। এই আবহে স্বরূপের বাড়িতে আয়কর সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আয়করের আধিকারিকেরা। স্বরূপ বিশ্বাস ও তার স্ত্রী জুনি বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আধিকারিকেরা। এদিকে স্বরূপের বাড়িতে আয়কর হানার খবর প্রকাশ হতেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী সমর্থকরা। তবে যাতে কোনোভাবেই অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্বরূপের বাড়ি ঘিরে রেখেছে। উল্লেখ্য, এলাকায় তৃণমূল সংগঠনের সঙ্গে স্বরূপ জড়িত বলে জানা গিয়েছে। মন্ত্রীর ভাইয়ের এলাকায় বেশ প্রভাব রয়েছে। এছাড়া অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী স্বরূপের আয়কর রিটার্নে বেশ কিছু গরমিল রয়েছে বলেও জানাচ্ছে আয়কর দপ্তর, তাই এই হানা। এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে দমাতে না পেরে এজেন্সি লাগিয়ে দিয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে দক্ষিণ কলকাতার প্রভাবশালী বিধায়ক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে এভাবে আয়কর হানার অবশ্য তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির মামলায় সামনে এসেছে এই রাজ্য। সবকটি মামলাতেই তৃণমূল কংগ্রেসের তাবড় নেতাদের নাম জড়িয়েছে। ওদিকে তৃণমূল বরাবরই অভিযোগ করে এসেছে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভাঙতে চাইছে বিজেপি। অবশ্য কোনো দুর্নীতি হয়ে থাকলে তার দায় ব্যক্তিবিশেষের। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে দিনহাটায় 24 ঘন্টার বন্ধ। সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে দিনহাটায় চলছে 24 ঘন্টার বন্ধ। সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে দোকানপাটও। টোটো রিকশারও দেখা মিলছে না। বৃষ্টির কারণেও রাস্তায় মানুষের দেখা কম। সব মিলিয়ে সকাল থেকেই কার্যত শুনশান দিনহাটার রাস্তাঘাট। মঙ্গলবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা শহর। বৃষ্টিতে ভেজা তখন রাস্তাঘাট। তার মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল দিনহাটায়। মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন উপলক্ষে দিনহাটা চৌপতিতে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। অন্যদিকে প্রচার সেরে ওই পদ দিয়ে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অভিযোগ, চৌপতির কাছে আচমকাই নিশীথের নিরাপত্তারক্ষীরা চড়াও হন তৃণমূল কর্মীর সমর্থকদের উপর। দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ আহত হন একাধিক ব্যক্তি। দুই পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকেও। গৌরীশঙ্কর মাহেশ্বরী আমাদের চেয়ারম্যান, ওনার বাড়িতে উদয়ন গুহর জন্মদিন হচ্ছিল। হঠাৎ করে ও নিশীথ প্রামাণিক কোন প্রোগ্রাম সেরে আসার পথে ওর গাড়ির থেকে সমস্ত সেন্ট্রাল বাহিনীর লোকেরা নেমে পুলিশ থেকে শুরু করে আমাদের যত কর্মী সবাইকে বেধড়ক মেরেছে এবং সবাই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রয়েছে। এখনো পর্যন্ত 10 থেকে 15 জন অলরেডি হাসপাতালে। একজনের মাথা ফেটেছে এবং আমাদের পুলিশ অফিসারকেও মেরেছে। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানান, লাঠি সোটা নিয়ে তীর ধনুক নিয়ে ঘুরছে। পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে ওরা। তিনি আরো বলেন, আমার জন্মদিন উপলক্ষে কর্মীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। আচমকাই আমার দলের কর্মীদের উপর হামলা করা হয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের সাধারণ কর্মী এবং সমর্থকদের। মানে মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি। চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়ারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল। আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা। সেই অবস্থায় দেখলাম
ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এইদিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে। আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না। আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না। ওখানে ফ্ল্যাগ, ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের, সেটা খুলে দিয়েছে। আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে, সামনে স্টেটের পুলিশের গাড়িতেও বাতি জ্বালিয়ে হুটার চালিয়ে তারা আসছে। আমার গাড়ি, আমরা হুটার চালাই না, আমরা এমসিসি আইন মেনে চলছি। ওর বেলা কি আলাদা সব? এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে, বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে, সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে পরিকল্পিত। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে গোলমাল করে দিনাটা শান্ত দিনাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবেই রাস্তা দিয়ে আসছিলেন। হঠাৎই তার কনভয় ইট পাটকেল তীর ধনুক নিয়ে আক্রমণ করে তৃণমূল। তিনি বলেন, গন্ডগোল দেখিয়ে আমায় নামতে হয়েছে গাড়ি থেকে, কিন্তু তখন মন্ত্রী উদয়ন গুহকে দেখলাম আমাদের কর্মীদের জামার কলা ধরছেন, পুলিশকে বলছেন ওদের মারো। ভোটের আগে দাঁত নখ বার করে আক্রমণ করছে তৃণমূল, এটা কোন রাজনীতি? দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিল। দুপক্ষের সংঘর্ষে পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও। অভিযোগ, তাকেও মারধর করা হয়েছে এবং বর্তমানে তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত রাতেই বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে 24 ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক দেয় তৃণমূল। অপরদিকে বুধবার পুলিশ সুপারের অফিস ঘেরাও করার পরিকল্পনা রয়েছে বিজেপির। তৃণমূলের ডাকা বন্ধ উপেক্ষা করে বিজেপি পথে নামলে নতুন করে ঘোরালো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।
খড়গপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে ডাকাতির ঘটনা। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের রেল কলোনির মথুরাকাটিতে কাউন্সিলর বনথা মল্লির বাড়িতে। ঘটনা তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। মঙ্গলবার রাতে তৃণমূল কাউন্সিলর যখন বাড়িতে ছিলেন না, সেই সময় তার স্ত্রী বাড়িতে একাই ছিলেন। আচমকাই চার দুষ্কৃতী বাইকে চেপে তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। মুখে মাস্ক পরে বাড়িতে ঢুকে তার হাত পা বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকা সোনার গয়না সহ টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রথম দফায় বাংলা 3 লোকসভা আসনে ভোট কটায় শুরু কটায় শেষ জানালো নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল শনিবার, আর বুধবার প্রথম দফায় ভোট হতে চলা দেশের 102টি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। একটি বিজ্ঞপ্তি জারি করে প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রথম দফার জন্য মনোনয়ন দেয়া যাবে আগামী বুধবার পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 30শে মার্চ। আগামী 19শে এপ্রিল প্রথম দফায় দেশের 102টি লোকসভা কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি আসন। এই আসনগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। প্রথম দফায় কোন আসনে কতক্ষণ ধরে ভোট গ্রহণ চলবে বুধবার তাও জানিয়ে দিয়েছে কমিশন। প্রতিটি রাজ্যের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ শুরু এবং শেষের সময় আলাদা আলাদা করা হয়েছে। কমিশন জানিয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, শেষ হবে সন্ধ্যা 6টায়। উৎসবের কারণে বিহারে মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বৃদ্ধি হয়েছে। সে রাজ্যে প্রথম দফায় ভোটের ময়দানে নেওয়া প্রার্থীরা 28শে মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। কেবল বিহারের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 2রা এপ্রিল। আগামী 19শে এপ্রিল প্রথম দফায় বিহারের মোট 40টি লোকসভা কেন্দ্রের মধ্যে 4টিতে ভোট হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মতোই বিহার এবং উত্তরপ্রদেশেও সর্বোচ্চ 7 দফায় লোকসভা ভোট হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সূত্রের খবর, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সূত্রের খবর, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। টলিপাড়ায় এই খবর ছড়িয়ে পড়তেই সকলেই চিন্তিত, কিন্তু পুরো বিষয়টি আপাতত পরিবারের তরফে গোপন রাখা হয়েছে। সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী এই প্রসঙ্গে আপাতত কিছুই মন্তব্য করতে চাননি। সম্প্রতি পুত্র গৌরব চক্রবর্তী এবং পুত্রবধূ রিধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী। নিজে দাঁড়িয়ে থেকে নাতির অন্নপ্রাশনে সবকিছু তদারকি করেছেন। নাতির সঙ্গে যে সময় কাটাতে পছন্দ করেন সব্যসাচী, সে কথাও এর আগে জানিয়েছিলেন গৌরব। আপাতত সব্যসাচীর শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত তার অনুরাগীদের একাংশ। গত বছর শোনা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তী নাকি আর অভিনয় করবেন না। বাংলাদেশের একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন অবসর নেওয়ার কথা, তবে পরে তিনি জানান তার বক্তব্যের অন্য মানে বার করা হয়েছে। অভিনয় কম করলেও তিনি যে অবসর গ্রহণ করেননি সে কথাও স্পষ্ট করেছিলেন অভিনেতা। সম্প্রতি জানা গিয়েছে তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী ছবিতে অভিনয় করছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আবহাওয়ার খবরের দিকে বুধবার সকাল থেকে বৃষ্টি রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। শুক্রবার পর্যন্তই বৃষ্টি চলতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার রাত থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে বাংলায়। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলি। টানা 2 থেকে 3 দিন বৃষ্টির ফলে তাপমাত্রারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 2-3 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিও ভিজতে পারে হালকা বৃষ্টিতে। শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণের উপকূলবর্তী উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি এলাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে জেলাগুলি। পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে শনিবার থেকে রাজ্য জুড়ে আবারও তাপমাত্রা বদলের সম্ভাবনা থাকছে। হাই নিউজ নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।